আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমি প্রথমে আসলে একটা দুঃসংবাদ দিয়ে একটু সবার কাছ থেকে প্রার্থনা চাইবো। আমাদের গতকাল রাতেই আসলে এক ডক্টর দম্পতি সিলেট মেডিকেল কলেজের আম, যারা আসলে অগ্নিদগ্ধ হয়েছেন এবং খুবই দুঃখজনকভাবে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে গিয়ে, অর্থাৎ বড় বোতল থেকে ছোট বোতলে ঢালতে গিয়ে ওনারা এই ধরনের একটা অ্যাক্সিডেন্টের মধ্যে পড়েন, যেটা আসলে খুবই দুঃখজনক। এবং বিশেষ করে যে ডক্টর ছেলেটি, তার অবস্থা একটু আশঙ্কাজনক। সবাই আমরা তার জন্য প্রার্থনা করি। এরপর আমি চলে যাই আজকের ক্লাসে। প্রথম কথা হচ্ছে যে বার্ন ম্যানেজমেন্ট সম্পর্কে অনেকখানি বলেছি সেদিন। তারপরেও আমাকে দু একজন কমেন্ট করেছিলেন যে যদি বার্নের ক্ষেত্রে কোন কোন পেশেন্টকে আমরা ইন্ডিকেশন অফ ব্লাড ট্রান্সফিউশন, কোন কোন পেশেন্টকে আসলে ব্লাড ট্রান্সফিউশন দিয়ে থাকি। এখন আসলে যদিও বইপত্রে আমরা যখন জেনারেল সার্জারিতে পড়তাম তখন আমরা দেখেছি যে ম্যাসিভ বার্ন বলে ব্লাড ট্রান্সফিউশন একটা ইন্ডিকেশন আসে, কিন্তু পরবর্তীতে আমরা যখন বার্নের ম্যানেজমেন্ট করতে দিয়ে দেখেছি তখন দেখেছি যে বার্ন হওয়ার ফলে প্লাজমা লিকেজ হয়ে যায় অনেকখানি। এবং এ কারণে দেখা যায় যে আমাদের প্রথম দিনই যে আমরা বেসলাইন ইনভেস্টিগেশন করি, সেই ইনভেস্টিগেশনে দেখা যায় যে ওখানে হিমো কনসেন্ট্রেশন হয়, দেখা যায় হিমোগ্লোবিন 18, 20, 16 এরকম আসে। তো ওই রকম পর্যায়ে আসলে আমরা যেটা ব্লাড ট্রান্সফিউশন ফার্স্ট ডেতে করি না, ম্যাসিভ বার্ন হলেও করি না, বা দেওয়ার কোনো নিয়ম নেই ওয়ার্ল্ড ওয়াইড। দ্বিতীয়ত হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন যদি যদি তার কম্পার্টমেন্ট সিনড্রোম থাকে, এটা একটি জটিল লাগতে পারে যারা একেবারে এমবিবিএস লেভেলে আছে। কম্পার্টমেন্টাল সিনড্রোম হচ্ছে যখন আমি বলেছিলাম হাতে বা পায়ে যখন একেবারে ফুল সার্কামফারেন্সিয়াল তার বার্ন হয় চামড়াটা, এই ইলাস্টিক চামড়াটা তখন ইনইলাস্টিক হয়ে যায়। ইনইলাস্টিক হলে যেটা হয়, এক্সপান্ড করতে পারে না। তখন এক্সপান্ড করতে না পারার কারণে দেখা যায় যে ভেতরে যে ইডিমা হয়ে ফ্লুইড জমতে থাকে সেটা এক্সপান্ড করার সুযোগ না পেয়ে ভেতরের দিকেই কম্প্রেস করতে থাকে। ফলে আমাদের যে ভেসেল, যে নার্ভ, সেগুলোকে কম্প্রেস করতে থাকে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আর্টারিকে যখন কম্প্রেস করে ফেলে, ভেনাস ড্রেনেজ হচ্ছে না, ব্যাহত হয়, এবং সেই সময় দেখা যায় যে সার্কুলেশন পেতে ডিস্টালি সার্কুলেশন পায় না। তখন একদম এই হাত বা পা একেবারে প্রন টু গ্যাংগ্রিন যদি এই স্টাবলিশ না করা যায়। এই জন্য আমরা যেটা করি ফেসিওটমি করে দেই। আর দ্বিতীয়ত হচ্ছে যে অনেক সময় ইলেকট্রিক বার্ন হলে পরে, এমনিতেও ইলেকট্রিক বার্ন হলেও সেম সিমটম গুলো থাকে, তখনও ফেসিওটমি করার দরকার হয়। আর সার্কামফারেন্সিয়াল বার্নের শুধু স্কিন যদি পুড়ে, তখন যেটা হয় অ্যাকচুয়ালি তখন এসকারোটমি করার দরকার হয়, অর্থাৎ আমরা শুধু স্কিনটা কাট ডাউন করে দেই যাতে এক্সপান্ড হওয়ার যথেষ্ট সুযোগ পায়। এই সমস্ত প্রসিডিউরে সাধারণত ব্লাড লস হয়, সেজন্য আমরা শুধুমাত্র ইমিডিয়েট বার্নের সার্জারি প্রয়োজন হলে, এ ধরনের সার্জারি প্রয়োজন হলে আমরা ব্লাড ট্রান্সফিউশন দেই। এছাড়াও আমরা পেশেন্টকে যখন মনিটর করি পেশেন্টকে, তখন দেখা যায় যে মানে সেকেন্ড ডে অনওয়ার্ড তার প্রচুর প্লাজমা লিকেজের কারণে পেশেন্টের বডি থেকে প্রচুর পরিমাণে ফ্লুইড লিকেজ হয়ে যাওয়ার জন্য হাইপোঅ্যালবুমিনিমিয়া হয়। এই হাইপোঅ্যালবুমিনিয়া মানে অ্যালবুমিন কমে যাওয়াটাকে আমরা প্রিভেন্ট তো আর করতে পারি না, কারণ তার অনেকখানি বার্ন ওন্ড আছে, ওখান থেকে লিকেজও হচ্ছে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় ম্যাসিভ বার্নের পরে তার লিভার ফাংশনও একটু অল্টার্ড হয়ে যায়, সেসব ক্ষেত্রে অ্যালবুমিন প্রোডাকশনও অনেক সময় কমে যায়। সবকিছু মিলিয়ে অ্যালবুমিনটাকে সাপোর্ট দেওয়ার জন্য, যেহেতু তার হিলিং এর জন্য দরকার বা তার বডির ইমিউন রেসপন্স করার জন্য অ্যালবুমিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস, সেই কারণে আমরা তখন তাকে এই অ্যালবুমিনটা সাপোর্ট দেই। কোনো কোনো কারণে ক্ষেত্রে, যেমন অ্যালবুমিন অনেক কস্টলি হয় বা অ্যালবুমিন অনেক সময় দেখা যায় যে পেশেন্টের রিয়েকশন হয়, সেই সব কারণে আমরা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা হিসেবে প্লাজমা কম্পোনেন্ট যেটা সেটাকে দিয়ে থাকি। আর কিন্তু সেক্ষেত্রেও ফ্রেশ ব্লাড না, দেখা যায় যে যখন
ম্যাসিভ ইলেকট্রিক বার্ন হয়, অথবা কম্পার্টমেন্ট সিনড্রোম ডেভেলপ করে, অথবা কোনো কারণে মায়োনেক্রোসিস ডেভেলপ করে, হিমোগ্লোবিন ইউরিয়া হয়, তখন ডাইরেক্ট আরবিসি ব্রেকডাউন হয়। এই আরবিসি ব্রেকডাউন হলে এটা পরবর্তীতে মানে সেকেন্ড ডে অনওয়ার্ড বা আরো কিছু 2-3 দিন বা 4 দিন পরে আস্তে আস্তে তার হিমোগ্লোবিন লেভেল কমতে থাকে। আবার এই বার্ন গুলো যখন আরেকটু পুরাতন হতে থাকে তখন দেখা যায় একটু ইনফেকশন হয় বা গ্র্যানুলেশন টিস্যু হয়, সেই সময় প্রতি ড্রেসিং এ পেশেন্ট কিছু ব্লাড লস করতে থাকে, তখন আসলে তার ব্লাডের ইন্ডিকেশন, ব্লাড ট্রান্সফিউশনের ইন্ডিকেশন হয়ে থাকে। তারপর যে কোনো বার্নের ক্ষেত্রে আমরা যেমন ইদানিং প্রেফার করি সুযোগ পেশেন্ট লোডকে যদি আমরা কমবেট করতে পারি, সেক্ষেত্রে 5 দিনের মধ্যে পেশেন্ট যদি আসে, সব ধরনের স্ট্যাবিলিটি অর্থাৎ ভাইটাল হিমোডাইনামিক স্ট্যাবিলিটি যদি হয়ে যায়, তখন তাকে আমরা ওন এক্সিশন করি প্রথমেই 5 দিনের মধ্যেই, এবং পারলে গ্রাফট, স্কিন গ্রাফট করে দেওয়া হয়। অর্থাৎ যেই সব ক্ষেত্রে বার্নের পেশেন্টকে সার্জারি করার প্রয়োজন হয়, সেই সব পেশেন্টকে আসলে এরকম ব্লাড দেওয়ার দরকার পড়তে পারে। তো আর আরেকজন প্রশ্ন করেছিলেন যে বার্নের ক্ষেত্রে নন অ্যাডহেরেন্ট ড্রেসিং যেটা, সেটা পাওয়া না গেলে কি করবেন। নন অ্যাডহেরেন্ট ড্রেসিং পাওয়া না গেলে আপনারা যদি ফেস অথবা জেনিটালিয়া পুড়ে যায়, সেই ক্ষেত্রে শুধুমাত্র অয়েনমেন্ট ব্যবহার করবেন। যদি আপনার কাছে স্টেরাইল গজ থাকে বা ব্যবস্থা করতে পারেন, সেক্ষেত্রে পুরু করে সিল ক্রিম, অন্য সব ক্ষেত্রে আর কি বডির অন্য পার্টগুলোতে পুরু করে সিল ক্রিম, যেটা সিলভার সালফাডাজিন, সেটা ব্যবহার করে আপনারা ড্রেসিং করে দিতে পারেন, হ্যাঁ মানে গজ দিয়ে। আবার অনেক সময় দেখা যায় যদি স্কাল বার্ন হয়, সেই ক্ষেত্রে আমরা স্কাল বার্ন যেটার কথা বলেছিলাম যে গরম পানি অথবা বাষ্পে যদি পুড়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু ওই পোড়াগুলো আসলে একটু যদি আমরা ময়েস্ট এনভায়রনমেন্ট মেনটেন করতে পারি, ইনফেকশন প্রিভেন্ট করা যায়, তাহলে এই ক্ষতটা খুব দ্রুত শুকিয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা ড্রেসিং হিসেবে সোফ্রাটোলি নামের একটা ড্রেসিং এর খবর অনেকেই জানেন আপনারা, সেটা হচ্ছে যে অথবা ওটাও যদি না পাওয়া যায়, সেই ক্ষেত্রে অয়েনমেন্ট অ্যাপ্লাই করে তার উপরে ভেজলিন সোপড গজ যেগুলো, অথবা এইসব সোফ্রাটুলি অথবা মেডিটুলি নামে যেগুলো পাওয়া যায়, এইসব ড্রেসিং নন অ্যাডারেন্ট একটা এনভায়রনমেন্ট তৈরি করে, যেটাকে আমরা একবার ড্রেসিং করলে প্রপার স্টেরাইল ওয়েতে সেটা 3 দিন বা 4 দিন পর্যন্ত অনেক সময় রাখা যায়, অনেক সময় 5 দিন পর্যন্ত রাখা যায় যদি ইনফেকশনের চান্স কম থাকে, এবং সেই ড্রেসিংগুলো কিন্তু খুব ভালো কাজে দেয়। আমি এখন আজকের টপিকে গত দিন আমি যেখানে শেষ করেছিলাম সেখানে চলে আসলাম। ফ্লুইড রিসাসিটেশন কিভাবে করা হয়, কাদের ক্ষেত্রে কিভাবে দেয়া হয়, এটি আমি বলে দিয়েছি। আরেকবার মনে করি, যদি আমরা এটা ওয়ার্ল্ড ওয়াইড যে নিয়মটা ফলো করা হয়, পার্কল্যান্ড ফর্মুলা, সেটি হচ্ছে 3 to 4 ml পার কেজি বডি ওয়েট পার্সেন্টেজ অফ টোটাল বডি সারফেস এরিয়া ইন 24 আওয়ার্স। এই ফ্লুইডটাকেই আমরা ক্যালকুলেট করে যে অ্যামাউন্টটা পাবো, ভলিউমটা পাবো, সেই ভলিউমটাকে দুটা ভাগে ভাগ করব। অর্থাৎ এই দুটা 16 লিটার হলে সেটাকে আমি 8 লিটার 8 লিটার হিসেবে ভাগ করব। সময় যেটা থাকে, অর্থাৎ প্রথম 24 ঘন্টাকে আমরা বলেছি, একটু আগেও দেখিয়েছি যে 24 ঘন্টা হচ্ছে গোল্ডেন আওয়ার। এই 24 ঘন্টাকে আমরা দুই ভাগে ভাগ করব। এটা হচ্ছে প্রথম 8 ঘন্টা, দ্বিতীয় 16 ঘন্টা। এখন পেশেন্টকে আমরা প্রথম 8 ঘন্টায় প্রথম যে ফ্লুইডের অর্ধেকটা সেটা দিয়ে দিব রানিং, অথবা এটা ফ্লুইড ক্যালকুলেট করে ডোজ ক্যালকুলেশনের যে নিয়ম সেভাবে দিয়ে দিব। বাকি 16 ঘন্টায় বাকি অর্ধেক ফ্লুইড দিয়ে দিব। এখানে একটা জিনিস একটু খেয়াল করতে হবে, সেটি হচ্ছে যে অনেক সময় দেখা যায় পেশেন্ট কিন্তু আপনার পড়ার সাথে সাথে আপনার কাছে আসবে না। হতে পারে পেশেন্ট আপনার কাছে পৌঁছাতে পৌঁছাতেই তার প্রায় 6 ঘন্টা চলে গেছে। তার মানে আপনার কাছে প্রথম 8 ঘন্টার 2 ঘন্টা আছে। সেক্ষেত্রে আপনি কি করবেন? পেশেন্টরা তো আর ফর্মুলা পড়ে অথবা বই পড়ে আসবে না, খুবই স্বাভাবিক। সেই ক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে যে প্রথম আমাদের ওই যেই 8 লিটার ফ্লুইড রানিং আমরা যতখানি দিতে পারি দিব, বাকি যেটুকু থেকে যাবে সেটা পরবর্তী 16 ঘন্টার সাথে যে অ্যাড হবে, সেটুকু যদি দেয়া না যেতে পারে তাহলে আমরা পরবর্তীতে দিব।
যতখানি পারলাম, এবং পরবর্তীতে সেকেন্ডের ম্যানেজমেন্টে আমরা সেকেন্ডের নিয়মেই চলে যাব, অর্থাৎ হচ্ছে আগের দিনের যে ইউরিন আউটপুট হয়েছে তার সাথে বেসাল রিকোয়ারমেন্ট যোগ করে যেটুকু ফ্লুইড থাকলো সেটুকুকে আমরা সেকেন্ডে অনওয়ার্ড ম্যানেজ করব। এখানে আরেকটা কথা মনে করিয়ে দিই, অনেকে ভাববে, অনেক পেশেন্টই দেখা যাবে আপনার কাছে অনেকখানি পোড়া নিয়ে এসেছে, কিন্তু এসেছেই 24 ঘন্টা পরে। সেই ক্ষেত্রে কি এই নিয়মটা ফলো করা হবে কি না? না, সেই ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা ফলো করা হবে না। তখন হচ্ছে আমরা ফ্লুইড চ্যালেঞ্জ দিব ইউরিনারি এস্টাবলিশমেন্টের পরে, তাকে একটা রেগুলার ফ্লুইড ম্যানেজমেন্ট, সেকেন্ডে অনওয়ার্ড যে ম্যানেজমেন্ট সেই অনুযায়ী তাকে আমরা এই নিয়মে কোনোভাবেই ফলো করব না। এরপরেই যেটা হচ্ছে যে হোন ম্যানেজমেন্ট, অর্থাৎ ওনটা কিরকম। এখানের এই ছকটা আপনি যতবারই পড়েন না কেন, যতবারই চোখের সামনে ভাসান না কেন, এটা কিন্তু আপনার মনে থাকবে না কোনোভাবেই। এটা কখন মনে থাকবে আপনার? আপনি যখন পেশেন্টকে দেখবেন, অথবা পেশেন্টের ছবিটাও যদি এই এক একটা ভাগের সাথে আপনি মিলাতে যান। অর্থাৎ আমরা যখন সুপারফিশিয়াল বার্ন বলবো, আমি এখানে লিখেছি যে ড্রাই থাকবে, মাইনর ব্লিস্টার থাকবে, ইরাইটেমা থাকবে, ক্যাপিলারি রিটার্ন ব্রিজ থাকবে, এবং পেইন, সেটা আপনার কিন্তু ওভাবে মনে থাকবে না। আমি একটু পরেই ছবিগুলোর সাথে ম্যাচ করে দেখিয়ে দিব কোনটা হলে সুপারফিশিয়াল হচ্ছে, কোনটা সুপারফিশিয়াল ডার্মাল। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে পেইনফুল হবে কোন বার্ন। সুপারফিশিয়াল বার্ন সেটা খুবই পেইনফুল হয়, দেখেন না আপনারা, আমরা যখন একেবারে হাতটা পুড়ে যায়, অথবা অনেক প্রখর রোদে গিয়ে সেখান থেকে যখন বাসায় ফিরি মনে হচ্ছে যে আমার চামড়া জ্বলে যাচ্ছে, আমরা বলেও থাকি যে আমরা একেবারে জ্বলে যাচ্ছে। তো ওই জ্বলে যাওয়া অর্থাৎ মাইনর কিছু বার্ন হচ্ছে, তখন প্রচন্ড পেইনফুল হবে। কিন্তু অনেক পোড়া নিয়েও দেখা যাবে রোগী নির্বিকার হয়ে শুয়ে আছে ট্রলিতে, অথবা নির্বিকার হয়ে হুইল চেয়ারে বসে আসতে পারে, আপনাকে কনফিউজ করে দিতে পারে যে পোড়াটা বোধহয় খুব বেশি না। আসলে ডিপ বার্ন যেগুলো, সেটা নার্ভ এন্ডিং সহ পুড়ে যায়, সেই ক্ষেত্রে দেখা যায় যে বার্নটা প্রথম দিকে কিন্তু এত পেইনফুল হয় না। তাই পোড়ার মানে ক্ষতের গভীরতা আপনি কোনোভাবেই আসলে ব্যথা দিয়ে জাজ করতে পারবেন না, কিছুটা হিন্টস হয়তো পেয়ে থাকতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যদি এপিডার্মিস, ডার্মিস এই জিনিসগুলা খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম একটা ব্যাপার নিয়ে কথা বলছি, তাই না? এমন হতে পারে যে খুব পাতলা একটা কাগজ, সেই কাগজের আবার সুপারফিশিয়াল কি, তার আবার ডিপ কি। কিন্তু আসলে মাইক্রোস্কোপিক্যালি আসলে অনেক বড় লেয়ারের আছে, এবং এই লেয়ারগুলো আসলে অনেক জরুরি। এপিডার্মিস এবং ডার্মিসের, এপিডার্মিসের বার্ন হলে পরে সেটাকে আমরা যত সহজে ম্যানেজ করতে পারবো, ডার্মিস থেকে আরেকটু ডিপে গেলে কিন্তু সেটা অনেক জটিল হয়ে যায়। তাই স্কিনের লেয়ারগুলো আমরা যদি আরেকটু দেখে নেই, সেটা হচ্ছে একেবারে বাইরে আছে এপিডার্মিস, তার ভিতর আছে ডিপ ডার্মিস। এপিডার্মিসেরও কিন্তু আবার 5টা লেয়ার আছে, আর ডার্মিসের আছে 2টি লেয়ার। ডার্মিসের 2টি লেয়ার থাকলেও সেটি কিন্তু আসলে বড়, এবং এপিডার্মিসের থেকে ডার্মিস অনেক গুণ চওড়া বা ওয়াইতে অনেক বেশি। এর নিচে থাকছে সাবকিউটেনাস টিস্যু এবং মাসেল। অনেক সময় আমরা ভেবে থাকি যে ডিপ বার্ন মানেই হয়তো একেবারে ডিপের মাসেল পুড়ে গেলেই ডিপ বার্ন, কিন্তু তা না। এপিডার্মিস এবং ডার্মিস দুটো জায়গায় যদি পুড়ে যায় সেই জায়গাটি ডিপ বার্ন। এবং ডিপ বার্নের মধ্যে, এবং এটিও ঠিক যে সাবকিউটেনিয়াস টিস্যু এবং মাসেল পর্যন্ত পুড়ে গেলেও সেটি ডিপ বার্ন। অর্থাৎ সবকিছু পুড়ে গেলে অবশ্যই ডিপ বার্ন, কিন্তু ডার্মিস সহ পুড়লেও সেটিও ডিপ বার্ন। আমি আরেকটু যদি ছবির মাধ্যমে যাই, অনেকের মনে হয়ে থাকে, আমাদের কাছে প্রায়ই অনেক আত্মীয় স্বজন ফোন দেয় যে আমার অমুকের তো পুড়ে গিয়েছে, একটু দেখে দিও। ওকে আল্লাহ বাঁচিয়েছে যে ওর অনেকখানি পুড়েছে, কিন্তু বেশি পুড়ে নাই, শুধু চামড়াটুকু পুড়েছে, মাংস পর্যন্ত পুড়েনি। তো আসলে স্কিন যেটা আমরা চোখের সামনে দেখছি, স্কিন কেটে গেলে জোড়া লেগে যায় বা কোনোভাবে ম্যানেজ হয়ে যায়, তাই আমরা এর গুরুত্বটা অনেক সময় বুঝি না। বডির সবচেয়ে বড় অঙ্গ যদি বলা হয়, লার্জেস্ট অর্গান অফ দ্য বডি, সেটি হচ্ছে এই স্কিন। এবং এই স্কিনের আসলে ওই যে বলে যে বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না, ঠিক আমরাও বলতে পারি যার স্কিন আছে সে বুঝবে না এই স্কিনের মর্যাদা কতখানি।
যার স্কিনে একটু সমস্যা হয় সেই বুঝে যে অক্ষত স্কিনের কতখানি গুরুত্ব। ঠিক একই কারণে দেখেন 60টা পয়েন্টে আসলে স্কিনের গুরুত্ব এখানে বলা হয়েছে, কিন্তু এর প্রতিটাই কতখানি গুরুত্বপূর্ণ একজন বার্নের পেশেন্টই শুধুমাত্র বোধহয় বুঝতে পারবে, বা বার্নের পেশেন্ট নিয়ে যারা ডিল করবে তারাই বুঝতে পারবে যে এটি হচ্ছে ফিজিক্যাল একটা প্রোটেকশন দেয় বাইরে থেকে। যে কোনো কিছু আপনার গায়ে একটু পুড়ে গেলে আপনার যে পেইনফুল স্টিমুলেশনটা হয় সেটা হচ্ছে যে উইন্ডের সংস্পর্শও আপনি সহ্য করতে পারেন না। অর্থাৎ ইনট্যাক্ট স্কিন থাকলে আপনি পারতেন, শুধু এপিডার্মিস পুড়ে গিয়েছে কিন্তু সেই শিরশির সব অসহনীয় ব্যথা পাচ্ছেন আপনি শুধুমাত্র সেই ফিজিক্যাল প্রোটেকশনটার অভাবে। এটা ইউভি লাইটের এগেনস্টে প্রোটেকশন দেয়, মাইক্রোবায়োলজিক্যাল ইনভেশনটাকে প্রিভেন্ট করে, অর্থাৎ যে কোনো মাইক্রো অর্গানিজম সহজেই শরীরের ওই অংশটা দিয়ে কিন্তু ঢুকে যেতে পারে যে অংশটা পুড়ে গিয়েছে। আর সেই কারণেই যে আমরা ভয়টা সবচেয়ে বেশি পাই যে যে কোনো সময় বার্নটা ইনফেক্টেড হয়ে যেতে পারে, এবং আমরা ড্রেসিংও করি এই অর্গানিজমগুলো যেন সহজেই ওই ওনগুলো দিয়ে, বা পুড়ে যাওয়া স্কিন, ইনটেক্ট স্কিনের যে ব্যারিয়ার সেটা আর যখন আর থাকছে না, পুড়ে যাচ্ছে, তখন ওই জায়গাটা দিয়ে এই জীবাণুগুলো যাতে ঢুকে না পড়ে এর জন্যই কিন্তু আমরা চেষ্টা করি ড্রেসিংটা দেওয়ার। এর পাশাপাশি আমরা বারবার বলছি যে এত এত ফ্লুইড দেবো, শুধুমাত্র স্কিন পুড়ে গিয়েছে তাতে আমরা দেখেন একটা পেশেন্টকে প্রায় 16 লিটার, 20 লিটার, 30 লিটার ফ্লুইড দিব। কেন? তার শরীর থেকে ওই মানে পুড়ে যাওয়া স্কিন দিয়ে কিন্তু অনেক ফ্লুইড লস হয়ে যাচ্ছে, এবং এই স্কিনটুকু বডি টেম্পারেচার মেনটেন করছে, আপনাকে সেন্সেশন দিচ্ছে, এবং ইমিউনোলজিক্যাল যে ভয়াবহ গুরুত্বপূর্ণ ফাংশন সেটিকে আপনাকে রক্ষা করছে। তাহলে আমরা যদি বলি সুপারফিশিয়াল বার্ন কি, একটু আগে আমি একটা ছক দেখিয়েছিলাম যে সুপারফিশিয়াল বার্নের ছকটা, সেই ছকে আমরা দেখেছিলাম যে সুপারফিশিয়াল বার্ন হচ্ছে সেই বার্ন যেই বার্নটা শুধুমাত্র এপিডার্মিস পুড়বে। সেই এপিডার্মিসটা পুড়ে গেলে আপনাকে হয়তো ভাবতে পারেন যে সেটা কিভাবে বুঝবো। এখানে একটা চমৎকার ছবি দেয়া হয়েছে যে একেবারে লোক যে পুড়ে গিয়েছে তার গায়ে একটা মার্ক মনে হচ্ছে, ডিমার্কেশন মনে হচ্ছে, তাই না? অর্থাৎ বোঝাই যাচ্ছে যে উনি এমন ভাবে হয়তো একটা গেঞ্জি বা একটা কিছু পরে কোথাও গিয়েছিলেন, সে এক্সপোজারে, সান এক্সপোজারে হয়তো বাকি অংশ, যেটুকু অংশ এক্সপোজ ছিল সেটুকু পুড়ে গিয়েছে, যে অংশ ঢাকা ছিল ওই অংশগুলো পড়েনি। এই পোড়াটা সাধারণত যারা সূর্য মানে শীত প্রধান দেশের যারা একটু রোদ পেলে খুব এনজয় করতে চায়, একটু যারা ফেয়ার স্কিনের কিন্তু পাতলা স্কিন, যারা একটু সান বা বাথ নেয় বা তাদের হয়। আর আমাদের দেশে হয় কখন? আমরা যখন কক্সবাজার থেকে একটু মহেশখালী অথবা একটু সেন্ট মার্টিনে যাই, আমার মনে আছে আমি গিয়েছিলাম একরকম, আমি যখন ফিরেছি তখন আমার বান্ধবী আমাকে চিনতে পারছে না যে এত কালো কিভাবে হলো। অর্থাৎ সেখানেও একটা এপিডার্মাল বার্ন হয়। এই বার্নটা কিন্তু ড্রাই হয়, অর্থাৎ আপনার স্কিন পুড়ে যাবে কিন্তু কোনোভাবেই সেখানে কোনো পানি পানি মনে হবে না। ইরাইদেমা দেখতেই পাচ্ছি আমরা একটু লাল লাল হয়ে গেছে, অবশ্য ব্ল্যাক হলে বা একটু কালো হলে সেটা ওভাবে বোঝা যাবে না স্কিনে। অনেক সময় মাইনর ব্লিস্টার হয়ে যায়, আর প্রচন্ড পেইনফুল হয়, প্রচন্ড পেইনফুল হয়। এরপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে সুপারফিশিয়াল ডার্মাল বার্ন, যেই ক্ষেত্রে আপনার এপিডার্মিস পুড়েছে এবং ডার্মিসের একটা কিয়দ অংশ পুড়েছে। এটা পোড়াটা কিরকম হতে পারে? এই পোড়াটাও কিন্তু একটু লালচে লালচে থাকবে, এবং সেখানে এই এই বাচ্চাটাকে যদি আমরা দেখি, সে দেখেন মনে হচ্ছে লালচে লালচে এবং একটু ভেজা ভেজা এখন, এবং এই পোড়াটা এরকম যে এটা প্রচন্ড পেইনফুল। এখানে চাপ দেন যদি আপনি একটা আঙ্গুল দিয়ে, আমরা তো নখের এখানে ক্যাপিলারি ফিলিং দেখি, তাই না? এবার চাপ দিচ্ছি, এটা সাদা হচ্ছে, ছেড়ে দিচ্ছি, এরকম যদি ওর ওন্ডের উপরে একটু হালকা প্রেসার দিয়ে চাপ দেওয়া হয় আঙ্গুল দিয়ে, তাহলে দেখা যাবে সাদা হয়ে যাচ্ছে, ছেড়ে দিলে আবার সেটা রিফিল হয়ে যাচ্ছে। তো এই বার্নগুলো হচ্ছে সুপারফিশিয়াল ডার্মাল বার্ন। এই বার্নগুলো সুপারফিশিয়াল ডার্মাল বার্ন, দেখেন দেখেই মনে হচ্ছে যে একটু চকচক করছে, তাই না? মানে এই বার্নটা একটু ময়েস্ট থাকছে। এখন এই বার্ন কিন্তু পেইনফুল। আর আরেকবার মনে করিয়ে দিলাম, পেইনফুল সাধারণত ফ্ল্যাশ বার্ন, ফ্লেম বার্ন,
সেই বার্নগুলোতে মিক্সড একটা পাওয়া যায়। আর যদি স্কাল্ড বার্ন হয়, অর্থাৎ গরম পানির বাষ্পে আপনি পুড়ে গিয়েছেন বা ডাইরেক্ট গরম পানি পুড়েছে, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আসলে বার্নটা একটু কম হয় তুলনামূলকভাবে, যদি না অনেকক্ষণ ধরে অনেক বেশি গরম পানির কন্টাক্ট পায়, সেই ক্ষেত্রে সেটা ডিপ হতে পারে। আর বাচ্চাদের ক্ষেত্রেও বার্নটা ডিপ হয়ে যেতে পারে, কারণ স্কিনটা একটু পাতলা থাকে। বয়স্কদের ক্ষেত্রেও একই কথা, যে গরম পানি পড়লেও অনেক বেশি, কারণ পুড়ে যেতে পারে বা ডিপ হয়ে যেতে পারে, কারণ বয়স্কদের স্কিনের ডার্মিস কিন্তু অনেক থিন হয়ে যায়। ডিপ ডার্মাল বার্নের দিকে যদি আমরা তাকাই, একটু আগেই বলেছি যে পেশেন্ট হয়তো ট্রলিতে আসবো অনেকখানি পোড়া নিয়ে, কিন্তু ব্যথা নেই। এই পেনটা, এই এই সমস্যাটা হচ্ছে কারণ তার নার্ভ এন্ডিং পুড়ে যাচ্ছে ডিপ ডার্মাল বার্নে, এবং এই ক্ষেত্রে ইনসেনসিটিভ হয়ে যাচ্ছেন উনি। এছাড়াও মাঝে মধ্যে দেখা যায় যে কিছু কিছু জায়গায়, ছবি দেখালেই বোঝা যাবে, এই বার্নগুলো দেখেন কিছু কিছু জায়গায় পুড়ে গিয়েছে, একেবারে হোয়াইটিশ লেদারি একটা অ্যাপিয়ারেন্স। এই বানটার একদম শেষের দিকে, মানে কর্নারের সাইডগুলো রেড রেড হয়ে আছে, আর ভেতরের অংশ হোয়াইটিশ। এই জায়গার উপরে আপনি প্রেসার দিলেও, একটু আগে যে ক্যাপিলারি রিফিলিং এর উদাহরণ দেখে আমি বললাম যে ওটা চাপ দিলে রেডিশ হয়ে যাচ্ছে, হোয়াইটিশ হয়ে যাচ্ছে, ছেড়ে দিলে রেডিশ হয়ে যাচ্ছে, এটা কিন্তু এখানে আপনি পাবেন না। ঠিক এটাও একটা ডিপ ডার্মাল বার্ন, হোয়াইটিশ একটা অ্যাপিয়ারেন্স, দেখেই মনে হচ্ছে মরাটে ফাঙ্গাসের একটা অ্যাপিয়ারেন্স, তাই না? এই বার্নটা যেটির কথা আমরা বলছিলাম একটু আগে, কম্পার্টমেন্ট সিনড্রোম অথবা ইলেকট্রিক বার্ন হলে ডিপ হয়ে পুড়ে যায় একেবারে সবকিছু একদম। এই ভাটটার কিন্তু একেবারে মাসেল খুললে দেখা যাবে একেবারে এই যে বোনস পর্যন্ত পুরাটাই কিন্তু ডেড টিস্যু, পুরাটাতেই ডেড টিস্যু, অলরেডি ফিঙ্গারগুলো চার্ড হয়ে গিয়েছে, তাই না? এটা সাধারণত হয় হচ্ছে ইলেকট্রিক বার্নের ক্ষেত্রে, এবং ইলেকট্রিক বার্নের ক্ষেত্রে দেখা যায় যে কন্ট্যাক্টের ক্ষেত্রে এরকম হয়, এবং প্রথমে যখন রোগী আসে তখন প্রথমেই এরকম চার্ড হয়ে নিয়ে আসতে পারে হাত। আবার কখনো কখনো দেখা যায় যে অতখানি হয়নি, কিন্তু সময়ের সাথে সাথে ব্ল্যাক হয়ে যাচ্ছে। ইনিশিয়ালি পেশেন্ট হয়তো রাজি হয় না হাতটা কেটে ফেলতে, কিন্তু এটা যদি তার গায়ের সাথে থেকে যায়, ইনফেকশন কিন্তু সরাসরি তার রক্তে ঢুকে যাবে, এবং যেটা থেকে সেপ্টিসেমিয়া আবশ্যক। এবং এই কারণে দেখা যাচ্ছে ইলেকট্রিক বার্ন হাত অথবা পা দিয়ে যেই জায়গাগুলো ধরা হয় হাই ভোল্টেজ ইলেকট্রিক বার্ন, এটা এতই ফুল থিকনেস বার্ন হয় যে এই পেশেন্টদের অ্যাম্পুটেশন করতে হয়। এবং আমরা অনেকেই জানি না ইলেকট্রিক বার্নের ভয়াবহতা কতখানি, কত পেশেন্ট যে এরকম পঙ্গু হয়ে যাচ্ছে, কত ছোট বাচ্চা থেকে শুরু করে ওয়ার্কাররা, এমনকি ঢাকা শহরের মতো জায়গাতেও কিন্তু এই ইলেকট্রিক বার্ন হরহামেশা হচ্ছে, এবং একটা পঙ্গু জনগোষ্ঠী তৈরি হচ্ছে শুধুমাত্র এই ইলেকট্রিক বার্নের জন্য। এখন আমরা আগে যেটি বলেছি একবার আরেকবার রিভিউ করে নেই, কখন কখন আমরা বার্নগুলোকে, আমাদের বার্নের পেশেন্টকে আমরা ম্যানেজ করব, যদি আমরা পেরিফেরিতে থাকি অথবা প্রাইভেট মেডিকেলে থাকি অথবা প্রাইভেট কোনো সেন্টারে থাকি, কোন কোন পেশেন্টগুলোকে আমরা ম্যানেজ করব আর কোন কোন পেশেন্টগুলোকে আমরা পাঠিয়ে দিব শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অথবা যে কোনো বার্নের সেকেন্ডারি লেভেল যেগুলো আছে, টারশারি লেভেল যে কোনো মেডিকেল কলেজের, সরকারি মেডিকেল কলেজের যেখানে বার্ন সেন্টার আছে। এখন সেই জায়গাগুলোতে কখন কখন পাঠাবো, একটি তো আমরা বলেছি যে যেই জায়গায়, যেই ক্ষেত্রে পেশেন্টের পোড়ার পরিমাণ অনেক বেশি, অর্থাৎ 15%-এর বেশি পুড়ে গিয়েছে, বাচ্চাদের ক্ষেত্রে 10%-এর বেশি পুড়ে গিয়েছে, অনেকখানি হচ্ছে অ্যাডমিশন ক্রাইটেরিয়া ফুলফিল করবে। তারপরেও আরো কিছু ব্যাপার আছে, যখন অনেক পুড়ে যাচ্ছে কিন্তু পোড়াটা হচ্ছে এরকম যে টোটাল বডি সারফেস এরিয়ার 5%-এর বেশি ডিপ বার্ন হচ্ছে, মানে সুপারফিশিয়াল বার্ন 5% 10% সমস্যা নেই, কিন্তু ডিপ বার্ন যদি 5% হয় তাহলে ওই অংশটা এক্সিশন করার, অর্থাৎ কেটে ওই জায়গায় গ্রাফট করার দরকার হয়, অর্থাৎ একটা সার্জারি তার প্রয়োজন হবে। সেজন্য তাকে আমরা ম্যানেজ করতে আমরা পাঠিয়ে দিতে পারি। স্পেশাল এরিয়া বার্ন যেমন ফেস, হ্যান্ড, ফিট, জেনিটালিয়া, পেরিনিয়াম, এইসব মেজর কোনো জয়েন্ট এগুলো পুড়ে গেলে আমরা পাঠাবো। কেমিক্যাল বার্নগুলোর ম্যানেজমেন্ট একটু ডিফিকাল্ট হয়, অনেক অবজারভেশন প্লাস মেডিকো লিগ্যাল এসপেক্ট থাকে,
এছাড়াও ইলেকট্রিক বার্নের কথাও বলেছি যে ইলেকট্রিক বার্নেরও অনেক ধরনের সমস্যা থাকে, অতএব এই বার্নগুলো একটু আর সেকেন্ডারি লেভেলে ম্যানেজমেন্ট, টারশিয়ারি লেভেলে ম্যানেজমেন্ট হওয়া প্রয়োজন। একটু আগেই বলছিলাম যে হাতে সার্কামফারেন্সিয়াল অর্থাৎ হাতের পুরোটা সারফেসে যদি স্কিন পুড়ে যায়, সেই ক্ষেত্রে এই পেশেন্টের কিছু কিছু ক্ষেত্রে একটা অপারেশনের প্রয়োজন হয়, যেটাকে আমরা বলি অ্যাশকারোটমি। এই ক্ষেত্রে পেশেন্টকে আমরা পারলে প্রাইমারি বা সেকেন্ডারি লেভেলে অপারেশনের কোনো সুযোগ থাকলে আমরা অ্যাশকারোটমিটা একটু করে দিতে পারি, আর যদি না পারি তাহলে অতি দ্রুতই তাকে আমরা তার টারশারি লেভেলে অথবা ইনস্টিটিউটে পাঠিয়ে দিব। অনেক সময় পুড়ে গিয়েছে খুবই ছোট বাচ্চা অথবা খুবই ছোট বয়স্ক, অনেক বয়স্ক বার্ন আছে, সাথে তার অনেক ধরনের সমস্যা আছে, হাইপারটেনশন আছে, ডায়াবেটিস আছে আনকন্ট্রোলড। এছাড়াও দেখা যাচ্ছে সে স্ট্রোকের পেশেন্ট, অথবা দেখা যাচ্ছে যে তার প্রলং কোনো কম মানে ক্যান্সার অথবা অন্য কোনো প্রলং মরবিডিটি আছে, যেই কারণে এইসব পেশেন্ট ম্যানেজমেন্ট একটু স্ট্রাগলিং হয়, বিশেষ করে প্রাইমারি বা সেকেন্ডারি লেভেলে এই পেশেন্টগুলোকেও আপনারা রেফার করে দিতে পারেন। এছাড়াও বার্ন হয়েছে, সাথে হয়েছে ট্রমা, অর্থাৎ সে হয়তো বাড়ির ছাদে কাজ করছিল, সেখান থেকে পড়ে গিয়েছে, তার পড়ে যাওয়ার ইমিডিয়েট আগে তার বার্ন হয়েছিল ইলেকট্রিক কেবলের সাথে লেগে, অথবা পড়ে যাওয়ার সময় ইলেকট্রিক কেবলের সাথে লেগেছে, অথবা আগুন লেগেছিল কোথাও, উনি উপর থেকে লাফ দিয়েছেন, সেই ক্ষেত্রেও সেটা কিন্তু আসলে একটা বড় এরিয়া পুড়ে যেতে বড় ট্রমার কারণ হতে পারে, সেই ক্ষেত্রেও তাকে টারশিয়ারি লেভেলে রেফার করে দিতে হবে। বার্ন উইথ প্রেগনেন্সি একটা ভয়াবহ ব্যাপার, কারণ হচ্ছে যে খুব কম ক্ষেত্রে এ ধরনের পেশেন্টকে কিন্তু আসলে একটা ভালো আউটকাম দিতে পারি আমরা। তো সেই সব ক্ষেত্রেও বার্ন উইথ প্রেগনেন্সি পেশেন্টকেও কিন্তু পাঠিয়ে দিতে হবে। এছাড়াও যেটি হচ্ছে যে বার্নের পেশেন্ট যাদের স্পেশালি সোশ্যাল বা ইমোশনাল অথবা রিহেবিলিটিভ ইন্টারভেনশন প্রয়োজন হয়, এটা কিরকম, সেটা হচ্ছে যে বার্ন হয়েছে তার, সেই সাথে আছে হয়তো সেটা হোমিসাইডাল হতে পারে। এছাড়াও বার্ন হয়েছে কিংবা হয়েছে কেউ তাকে থ্রেটও করছে যে কে পুড়িয়ে দিয়েছে, আবার তার জীবন নাশের হুমকি আছে, অথবা বার্ন হয়েছে কিন্তু সে এতই শকড হয়েছে, যেমন হচ্ছে আমরা দেখেছি নেপালের সময় অনেক পেশেন্ট এরকম বার্ন হওয়ার পরে অনেক দিন পর্যন্ত তারা সাইকোলজিক্যাল প্রবলেমে ছিল, বিশেষ করে একটি মেয়ে যে কিনা যার কিনা মা বাচ্চাও মারা গিয়েছিল এবং হাজবেন্ডও মারা গিয়েছিল, সে বেশ অনেক শকে ছিল অনেক দিন পর্যন্ত, এবং সে শ্বশুর বাড়ি থেকেও দেখা যাচ্ছিল যে তাকে নিতে চাচ্ছে না, কিন্তু সে মানে এই ব্যাপারগুলো তাকে প্রচন্ড রকমের শক একটা কন্ডিশনে নিয়ে গিয়েছিল। এ ধরনের পেশেন্টকেও আমরা ইয়েতে ভর্তি বা অ্যাডভাইস করব। এছাড়া যেটি হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে ইমো অনেক পেশেন্টের রিহেবিলিটেশন দরকার হয়, অর্থাৎ হচ্ছে যে বার্ন হয়েছে হাতে, লিম্বে, বা অনেক সময় দেখা যাচ্ছে যে পঙ্গুত্ব বরণ করেছে, তখনই তাকে আবার অকুপেশনাল একটা থেরাপি দিয়ে তাকে তার কাজে ফেরত নিতে হবে। সেই ধরনের পেশেন্টদেরও কিন্তু ভর্তির বা টারশিয়ারি লেভেলে পাঠানোর দরকার হয়। তাহলে আমরা যেটি বলছিলাম যে প্রাইমারি সার্ভেতে পেশেন্টের সব কিছু আমরা দেখে ফেলেছি। প্রাইমারি সার্ভেতে কোন কোন জিনিস দেখলাম, এয়ারওয়ে দেখলাম, ব্রিদিং, সার্কুলেশন, তার ডিসএবিলিটি আছে কিনা, এবং প্রপার এনভায়রনমেন্টে যেটাকে প্রপার এনভায়রনমেন্টে আমরা মেনটেন করে তাকে পরীক্ষা নিরীক্ষা করে তাকে ট্রিটমেন্ট দিয়ে দেখলাম। এখন তার প্রাইমারি সার্ভিস শেষ। প্রাইমারি সার্ভিস শেষ যখন হবে, অর্থাৎ সব প্রসিডিউর অনুযায়ী দেখে আমরা পেশেন্টটাকে সব রিসাসিটেশনের সব কিছু চ্যানেল স্টার্ট করে তাকে সেকেন্ডারি তখনই শুরু হবে, তাকে সেকেন্ডারি সার্ভে, এবং এই সেকেন্ডারি সার্ভেটা যখন শুরু হবে এই সময় কিন্তু আমরা অবশ্যই পেশেন্টের মাথা থেকে পা পর্যন্ত, যেটা এখানে লিখেছি হেড টু টো এক্সামিনেশন করব।
তার আগে পেশেন্টের হিস্ট্রিটা আমরা শোনার চেষ্টা করব পেশেন্টের কাছ থেকে, না পারলে রোগীর লোকের কাছ থেকে। আর কিভাবে তার ইনজুরি হয়েছে, কারণ অনেক গুরুত্বপূর্ণ এটি। আপনার কাছে মনে হতে পারে আমি এমনও হয়েছে একজন আমার এক ডক্টর ফ্রেন্ড, তাকে জিজ্ঞেস করেছে পুড়েছে কিভাবে পুড়েছে, সে আমার মুখের মানে সে অনেক নার্ভাস বা অনেক টেন্স, সে আমাকে বলছে কিসে পুড়বে, আগুনেই পুড়েছে। কিন্তু আসলে পুড়ে তো আসলে অনেক ভাবে, তারপরেও আমরা যে কোনো পোড়া রোগীকে আরো ডিটেলস জানতে চাই। যেমন হচ্ছে আপনার বললো হ্যাঁ আগুনে পুড়েছে, আগুনটা কিসের থেকে ছিল, হয়তো সেটা এমন হতে পারে আগুনটা বদ্ধ ঘরে, যেটা আমরা ইনহেলেশন ইনজুরির জন্য আমরা সবসময় সে বদ্ধ ঘরে আগুন লেগেছিল কিনা, অথবা আগুনটার মধ্যে কোনো কেমিক্যালস ছিল কিনা। এই যেমন এখন হচ্ছে যে এই স্যানিটাইজার ইউজের ফলে স্যানিটাইজার হয়তো আগুনের পাশে ছিল অথবা হাতে ব্যবহার করেছে, সেই হাতটা যখন আগুনের কাছে গিয়েছে সেই বার্নটা কিন্তু অলমোস্ট ওই স্যানিটাইজারের জন্য আগুনের সংস্পর্শে যাওয়ার কারণে সেটা আরো বেশি দগ্ধ হয়েছে। সো এই হিস্ট্রিগুলো যেমন ইম্পর্টেন্ট, অনেক সময় গরম পানি আমরা তখন আবার জিজ্ঞেস করি গরম পানিটা কি চুলায় ছিল না নামানো ছিল। এটা শুনলে অনেকের কাছে মনে হবে যে এটার কি মানে, মানে হচ্ছে চুলাতে যেই গরম পানি থাকে সেটা অবশ্যই অনেক বেশি ফুটন্ত থাকে, তাই না, অনেক টেম্পারেচারে থাকে। এই পানিটা যখন একটু কিছুক্ষণ নামিয়ে রাখা হয় তখন ওই পানিটা কিন্তু একটু কমে যায়, ঠান্ডা হয়, সময় পায়। তারপর আমরা আবার জিজ্ঞেস করি যে পানিটা কি সরাসরি স্কিনে লেগেছে, নাকি এমন অনেক রোগী হয় যে বাথরুমে পানিটা নেওয়া হয়েছে, সেই পানিটা ঢালতে যেয়ে পানিটা নিচে পড়ে গিয়েছে, সে ওটাতে পিছলা খেয়েছে, স্লিপ কেটেছে। সেই ক্ষেত্রে হলো কি পানিটা অনেকখানি এরিয়া, সারফেস এরিয়া জুড়ে ছড়িয়ে পড়লো, এবং সেখানে সে যখন স্লিপ কাটলো তাহলে সে পানির কন্টাক্টটা কিন্তু কম পেলো। এই ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে কিন্তু তার স্কাল্ড বার্ন হলো, কিন্তু যেহেতু টেম্পারেচার এবং কন্টাক্ট এরিয়া বেড়ে গেল বা কন্টাক্ট টাইম কমে গেল, সেই ক্ষেত্রে স্কাল্ড বার্নের এই ফুটন্ত গরম পানিতে হাত ডুবে যাওয়ার ধরনের পোড়াতে যতখানি গভীর হবে, সেখান থেকে একটু কমটা মানে নামিয়ে রাখা গরম পানি অথবা এই যে বিছানা বাথরুমে একেবারে ছড়িয়ে থাকা গরম পানি, এগুলোতে পোড়ার পরিমাণটা কিন্তু গভীরতা একটু কিছু কম হবে। অর্থাৎ স্কাল্ড বার্নের কারণে তার এই ওনটা সুপারফিশিয়াল ডিপ না হয়ে হয়তো সুপারফিশিয়াল বা মিক্সড একটা বার্ন হচ্ছে। তাই এই মেকানিজম অফ ইনজুরিটা অনেক ইম্পর্টেন্ট। আবার বিশেষ করে একটু আগেই যেটা বললাম, অনেক সময় দেখা যায় ইলেকট্রিক বার্ন হয়, রোগী এসেছে, রোগীর বার্ন তেমন না, হয়তো হাতেই বার্ন আছে কিন্তু রোগী আনকনশাস। এখন আপনি যদি হিস্ট্রিতে না দেয় তারা, বা আপনি যদি ডিটেলস না দেন যে হ্যাঁ ইলেকট্রিক বার্ন হয়েছিল তার, কিন্তু সেই সময় সে শকটা খেয়ে পড়ে গিয়েছিল, অর্থাৎ দোতলার ছাদে ছিল সেখান থেকে নিচে পড়ে গেছে, সেখান থেকে তার এক্সট্রাডুরাল হেমাটোমা হতে পারে, সাবডুরাল হেমাটোমা হতে পারে, সেখান থেকে তার আনকনশাসনেস ডেভেলপ করতে পারে। তো এই হিস্ট্রিটা যদি আমি না না পাই হিস্ট্রিতে, তাহলে কিন্তু ট্রিটমেন্টটা রং সাইডে চলে যেতে পারে। এবং আমরা রেকর্ড এবং ডকুমেন্টেশনের কথা বারবারই বলেছি, যাদের বার্নের পেশেন্ট কখনো হসপিটালে ভর্তি হয়েছে বিশেষ করে ঢাকা মেডিকেলে, আপনারা খেয়াল করবেন এই পেশেন্টগুলোর টিকেটের উপরে কিন্তু বড় একটা সিল পড়ে, পুলিশ কেস, তাই না। এই পুলিশ কেসটা সিলটা পড়ে হচ্ছে অর্থাৎ যে কোনো বার্নের পেশেন্ট, বার্নের অ্যাক্সিডেন্ট অথবা সেটা সুইসাইডাল, হোমিসাইডাল অথবা অ্যাক্সিডেন্টাল যাই হোক না কেন, সবগুলোই কিন্তু পুলিশ কেস আনটিল এটা প্রুভড। এবং এই ধরনের পেশেন্ট যদি মারা যায়, এরা কিন্তু কোনোভাবেই পোস্টমর্টেম ছাড়া বের হতে পারবে না। পারবে যদি রোগীর লোক বলে না আমি কেস করব না, সেটাকে নিয়ে তাকে থানায় যেতে হবে, লিখিত দিতে হবে। অর্থাৎ মেডিকো লিগালি কত ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং অনেক সময় বার্ন ইউনিটে যারা কাজ করেছে তাদেরকে, বিশেষ করে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পোস্টে, তাদেরকে বিভিন্ন সময়ে যেই ছাড়পত্র দিতে হয় সেই ছাড়পত্রতে ভিত্তিতে অনেক সময় পুলিশ কেস হয়, এবং অনেক অনেক বছর পরেও দেখা যাচ্ছে যে এই পুলিশ কেসের সাক্ষী দিতে অনেক জায়গায় যেতে হয়। সো ওই রেকর্ড বা ডকুমেন্টেশন যদি ঠিক মতো না থাকে, এই জায়গাগুলোতে কিন্তু খুব বিপদে পড়ার সম্ভাবনা আছে। তাই এক হচ্ছে
রেকর্ড এবং ডকুমেন্টেশন অনেকগুলো জায়গায় আপনাকে সেভ করবে। প্রথমত হচ্ছে রোগীর ম্যানেজমেন্ট, দ্বিতীয়ত হচ্ছে রোগীর কাউন্সিলিং, তৃতীয়ত হচ্ছে ইন পেশেন্ট হসপিটালে থাকা অবস্থায় রোগীর প্রোগ্রেস কেমন হচ্ছে। ছুটির সময় পেশেন্টের কাছে আমরা সেটা রেকর্ড রেখে দিব। অনেক বছর পরেও এই বার্ন থেকে যখন একটা আলসার হবে, কন্ট্রাকচার হবে, অথবা মার্জুলিন আলসার যেটা ওয়ান কাইন্ড অফ ক্যান্সার, সেগুলোর সময় কিন্তু এই রেকর্ড আমরা ঘেটে ঘেটে দেখব। তাই সব সময় রেকর্ড এবং ডকুমেন্টেশন রাখবেন। আর যেটি বললাম মেডিকো লিগ্যাল অ্যাসপেক্ট, সেটি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই সব কাজ শেষ হয়ে যাওয়ার পরে পেশেন্টটাকে যখন আপনি অবজারভেশন ওয়ার্ডে পাঠাবেন অথবা ওয়ার্ডে পাঠাবেন, তখন একবার রিইভালুয়েট করতে হবে। অর্থাৎ আপনি এতক্ষণ ধরে যা যা করেছেন, যা যা দেখেছেন, সব কিছু আবার দেখবেন। আবার দেখবেন কোথাও কোনো ভুল হলো কিনা রিচেক করবেন, এবং তারপর পেশেন্টকে তারপরে সেটেল করে আপনি তাকে ওয়ার্ডে অথবা অবজারভেশন ইউনিটে পাঠাবেন। এখন বলা যেতে পারে যে অবজারভেশন ওয়ার্ডে পাঠানোর পরে কি আমার কাজ শেষ? না, তারপরেও আপনার কাজ শেষ না। তারপরেই যেটি করতে হবে, মনিটরিং করতে হবে। এই মনিটরিংটা আপনি কি দেখে করবেন? খুব কমনলি নর্মালি আমরা পেশেন্টকে তো কি দেখি, পেশেন্টকে যে কোনো পেশেন্টকে দেখলে তাকে একটা অ্যাপিয়ারেন্স দেখি, তারপর পেশেন্টের পালস কেমন, বিপি কেমন, এগুলোই তো সাধারণত দেখি, তাই না? এই ক্ষেত্রে আমরা বাড়তি কি দেখব? সেটা হচ্ছে পেশেন্ট বারবার পানি খেতে চাইতে পারে। এটা ইন্ডিকেট করবে, কেন দেখব? কারণ এটা ইন্ডিকেট করে যে পেশেন্টের রিসাসিটেশন হয়তো কমপ্লিট হয়নি, অর্থাৎ পেশেন্টের যে ডিহাইড্রেশন সেটা পারসিস্টিং যদি থাকে, আমরা সেটাকে অবশ্যই রেকর্ড রাখবো। পেশেন্টের পালস কি অনেক বেশি কিনা, থ্রেড মানে হাইপার মানে টাকিকার্ডিয়া আছে কিনা, সেটাও কিন্তু ইনকমপ্লিট রিসাসিটেশনের একটা সাইন হতে পারে। প্রথম বার্নের পর প্রথম দিন 24 ঘন্টায় একটু টেম্পারেচার তার বাড়তে পারে, কারণ আমরা জানি যে কোনো ট্রমা, বার্নও যেহেতু একটা ট্রমা, সেই ক্ষেত্রে বডির একটা রেসপন্স হয় ট্রমার প্রতি, এবং এই রেসপন্স হওয়ার কারণে টেম্পারেচারটা বাড়তেই পারে। এই টেম্পারেচারের রেকর্ডটাও আমরা রেখে দিব। তবে আরো একটা বিষয় মাথায় রাখতে হবে, বার্নের পেশেন্ট আমরা ধরে নেই সে আদারওয়াইজ নর্মাল, কিন্তু এমনও তো হতে পারে যে সে হয়তো অলরেডি তার হয়তো জ্বর ছিলই, সেখান থেকে সে কোনোভাবে পুড়েছে, বা সে হয়তো তার অন্য কোনো অন্য কোনো ডিজিজ প্রসেসের মাধ্যমে জ্বর ছিল। বেসলাইন টেম্পারেচারটা যদি না দেখা থাকে, তাহলে কিন্তু এই বার্নটাকে এই টেম্পারেচারের চেঞ্জটাকে আমরা জানতে পারবো না। ব্লাড প্রেশার দেখাটা খুবই জরুরি, কিন্তু আনলাকি আমরা, কারণ অনেক সময় দেখা যায় পেশেন্টের শরীর, বিশেষ করে যেসব কমন জায়গায় আমরা ব্লাড প্রেশার মাপি, সেই জায়গাগুলো পোড়া থাকে, হাত বা পা। সো ব্লাড প্রেশার মাপা কখনো কখনো অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়। ইউরিন আউটপুট দেখবো আমরা, এটা আমাদের কাছে সবচাইতে ইম্পর্টেন্ট। আমরা প্রথম দিন শেষে যখন রোগীর কাছে যাই, আমরা রোগীর লোককে শিখিয়ে দেই কয়েকটা জিনিস, মানে প্রথম দিন শিখিয়ে দেই যে এটি হচ্ছে যে আপনার রোগীর এইরকম 10টা ব্যাগ স্যালাইন যাবে, কয়টা গিয়েছে, পরের দিন যে জিজ্ঞেস করি কয় ব্যাগ স্যালাইন গিয়েছে। অর্থাৎ যেই পেশেন্টের 16 লিটার ফ্লুইড যাবে, যেই পেশেন্টের 20 লিটার ফ্লুইড যাবে, এই এই পেশেন্টের 20টা ব্যাগ জমা থাকার কথা তার পাশে, তাই না? অনেক সময় দেখা যায় ফ্লুইড একটু স্লো চলতে পারে, অথবা রোগীর লোকও অনেক সময় দেখা যায় এত জোরে ফ্লুইড যাচ্ছে একটু বন্ধ করে, বা ক্লট এসে বন্ধ হয়ে যেতে পারে, অনেক কারণে বন্ধ হয়ে যেতে পারে। তো ওই ফ্লুইড সে ঠিক মতো পেয়েছে কিনা, অনেক সময় আমাদের নার্সিং স্টাফের অপ্রতুলতার জন্য অনেক সময় সেটা রেকর্ড থাকে না, বা রোগী হয়তো ঢাকার বাইরে থেকে আসতে আসতে অনেকক্ষণ লেগে গেছে, 12 ঘন্টা 13 ঘন্টা, এই সময় তার কাছে ফ্লুইড অতগুলো ছিল কিনা, সে দিয়েছে কিনা, এই কারণে আমরা এটা খুব জানতে চাই। আর এই শুধু দিলেই তো হলো না, তার আউটপুটটা কেমন হলো। বিশেষ করে ইউরিনের আউটপুটটার সাথে ইউরিনের কালারটা খুবই বড় একটা ইন্ডিকেটর। আমরা যে ইউরিনারি ব্যাগ খুঁজি পেশেন্টের এবং ফলো আপ দেওয়ার সময়, এবং রংটা কেমন, এবং রংটা যদি কম হয় মানে ডার্ক হয়, সেক্ষেত্রে আমরা খুবই চিন্তিত হয়ে পড়ি, আমরা মনে করি যে তার রিসাসিটেশন এডিকুয়েট হয়নি তখনো। বা এরপরে যেটি আমরা রেসপিরেটরি রেটটা দেখি, রেসপিরেটরি রেট অনেক ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে ইনহেলেশন বার্নের ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার যেই কেমিক্যাল সম্পন্ন যে ফ্লেম বার্নগুলো হয়, সেই বার্নগুলোর ক্ষেত্রে
অথবা পেশেন্টের হয়তো নর্মালি অ্যাজমা ছিল, সেটা আরো এক্সাজারেটেড করলো, অথবা টেম্পারেচার তার আগেই ছিল, সেটা রেসপিরেটরি রেট তার আরো বেশি থাকতে পারে। আর লেভেল অফ কনসিয়াসনেস খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে একটা পেশেন্ট যদি হাইপোভলিউমিক অথবা নিউরোজেনিক শকে চলে গেল, সেই ক্ষেত্রেও কিন্তু তার কনসিয়াসনেস অনেক সময় অল্টার্ড হয়ে যায়। তাই প্রতিটা পয়েন্ট ইম্পর্টেন্ট। এমন হতে পারে যে আমরা যারা অনেক দিন ধরে বার্নের পেশেন্ট ডিল করছি, তারা আমরা রোগীর কাছে গিয়ে খুব ক্যাজুয়ালি রাউন্ড দেওয়ার সময় বলছি এটা করেছেন কিনা, ওটা করেছেন কিনা, কি খেয়েছে, কিন্তু আমরা এই কয়টা জিনিস কিন্তু চোখের পলকে দেখে নিতে চেষ্টা করি। তো আমরা চাই আপনারাও এই জিনিসগুলো জানেন। এরপরে যেটি হচ্ছে যে আমরা বেজলাইন কিছু পরীক্ষা করেছিলাম, মনে আছে? আমরা ব্লাড পাঠিয়েছিলাম ABC, সিতে যেখানে সার্কুলেশন, সেই সার্কুলেশনে যে আমরা পেশেন্টকে ব্লাড টেস্টের জন্য কিছু স্যাম্পল পাঠিয়েছিলাম ব্লাডের। সেগুলোর জন্য আমরা বেজলাইন ইনভেস্টিগেশন, সেটি হচ্ছে পেশেন্টের হিমোগ্লোবিনটা কেমন, ব্লাড গ্রুপিং ক্রস ম্যাচিং করে ফেললাম, তার র্যান্ডম ব্লাড সুগার। এবং র্যান্ডম ব্লাড সুগারটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে পেশেন্ট আনডায়াগনোজ থাকতে পারে, সে জানেই না তার ডায়াবেটিস ছিল। আরো হতে পারে অনেক সময় সেটি হচ্ছে যে পেশেন্ট আদারওয়াইজ খুবই নর্মাল ছিল, কিন্তু যে কোনো ট্রমায় কিন্তু আসলে এই বেড়ে যেতে পারে, ব্লাড সুগার অনেক বেশি বেড়ে যেতে পারে ট্রমা রেসপন্সের কারণে, এবং এই সময় একটা সাডেন হাইপারগ্লাইসেমিয়া স্টেট হতে পারে। এছাড়াও হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন কেন আমরা দেখব, আমরা নর্মালি দেখব। এছাড়াও অনেক সময় একিউট বার্নের ক্ষেত্রে এত বেশি ফ্লুইড লস হয়, কিডনি ফ্লুইড পাই না, সেক্ষেত্রে একেআই একিউট কিডনি ইনজুরি হয়ে যেতে পারে, সেক্ষেত্রে র্যাপিড কিন্তু ক্রিয়েটিনিন বেড়ে যেতে পারে। সো এছাড়াও আরেকটা ক্ষেত্রে ক্রিয়েটিনিন খুব বেড়ে যেতে পারে, একটু আগেই বারবার বলেছিলাম, সেটা হচ্ছে ইলেকট্রিক বার্ন, যেই ক্ষেত্রে আসলে হিমোগ্লোবিন ইউরিয়া হয়, মায়োগ্লোবিন ইউরিয়া হয়। এই জিনিসগুলো যখন ইউরিন দিয়ে বের হয়, অনেক সময় ইউরিনারি যে ফিল্ট্রেশন সেই টিউবুলস গুলোতে জমা হয় এবং ফিল্ট্রেশনকে হ্যাম্পার করে। এইসব ক্ষেত্রেও কিন্তু ক্রিয়েটিনিন বেড়ে যেতে পারে, এবং সেই কারণেও দেখা যায় যে এই বেজলাইন ইনভেস্টিগেশন গুলো সুস্থ রোগীর ক্ষেত্রে হয়তো একদমই নর্মাল আসবে, কিন্তু ক্রিটিক্যালি বার্ন অথবা তার বডি সিস্টেমে একটু সমস্যা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই রিপোর্টগুলো অল্টার্ড পেতেই পারি আমরা। অতএব ফার্স্ট ডেতে আমরা যেমন এটা স্যাম্পল গুলো পেলাম, সেকেন্ড ডেতে আমরা তার স্যাম্পল গুলো কি আছে এগুলো দেখব। এবং এই জিনিসগুলো যদি ক্রিটিক্যালি পেশেন্ট আইসিইউতে ভর্তি থাকে, তাহলে আমরা মোটামুটি একদিন অন্তর অন্তরই দেখি, কোনো কোনো ক্ষেত্রে প্রতিদিনই দেখার প্রয়োজন হতে পারে কয়েকটা রিপোর্ট। আবার যদি সেটেল হয়ে ওয়ার্ডে যায়, সেই ক্ষেত্রেও আমরা সপ্তাহে 2বার অন্তত দেখার চেষ্টা করি। কারো কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আগামী ক্লাসে আমি আবারও সেগুলো আপনাদের উত্তর দেবার চেষ্টা করব। এবং আজকের জন্য এখানেই শেষ করছি। এরপরে আমাদের আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন নিউট্রিশন কি, ইনফেকশন হলে পরে কি ধরনের, কিভাবে ম্যানেজ করি আমরা, কোন কোন ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হয়, কিভাবে খাওয়াতে হবে, কিভাবে ব্যায়াম করাতে হবে, এইসব আরো বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ আগামী বুধবার। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আর বার্নের ঘটনাটা এতখানি ভয়ঙ্কর যে হয়ে গেলে পরে আসলে কার জন্য কি নিয়ে আসবে সেটা যা কপালে লিখিত আছে সেরকমই হয় অনেকটা। আর সেই কারণে আসলে যে সচেতনতার কোনো বিকল্প নেই, প্রিভেনশন ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট। সবাই ভালো থাকবেন, আশা করি আগামী বুধবার আবার দেখা হবে। হ্যালো।